আমি যদি 2023-এর দিকে ফিরে যাই, 28শে অক্টোবর বাংলাদেশে ঢাকা শহরে একসাথে দুটো প্রোগ্রাম হয়েছিল। একটা ছিল নয়াপল্টনে বিএনপি আয়োজিত, আরেকটা ছিল জামাত ইসলামে নটরডেমের সামনে। আপনারা খুব খেয়াল করে দেখে থাকবেন, তৎকালীন যে অবৈধ স্বৈর শাসক শেখ হাসিনার পেটোয়া গুন্ডা ডিবি হারুন, তার নেতৃত্বে বিএনপির উপর যখন তীব্র হামলা হয় একটি স্বাভাবিক প্রোগ্রামে, যেখানে লক্ষ লক্ষ জনতা, সেই মুহূর্তে কিন্তু আমরা দেখেছিলাম জামাতের এই প্রোগ্রামটাকে একটা সেফ এক্সিট দিয়ে সফল করা হয়েছিল। আমরা দেখেছিলাম আওয়ামী লীগ তাদেরকে সুযোগ দিয়েছিল। আপনি দেখবেন বাংলাদেশের সবগুলো দল গণভোট কিন্তু সমর্থন করেছেন, এবং গত নির্বাচনে এমন কোন দল ছিল না যে দল চায় নাই যে গণভোটে হা জিতুক, চেয়েছে না জিতুক এটা কেউই চায় নাই। ইভেন আপনি দেখেন 11 দলীয় জোট তারা চেয়েছে প্রকাশ্যভাবে যে গণভোটে হা যেন জয়লাভ করে। অন্যদিকে বিএনপির যে জোট ছিল, তারেক রহমান সাহেব কিন্তু স্বয়ং নিজে বলেছেন যে আমরা গণভোটে হা জয়যুক্ত করতে চাই এবং গণভোটের প্রেক্ষিতে যে রায় আসবে সেই রায় আমরা মেনে নেব, এ কথা কিন্তু তিনি স্পষ্ট করে বলেছেন। কিন্তু এখন আমরা কি দেখতেছি, সংসদে আসার পরে সেই গণভোট অধ্যাদেশ সেটা অটোমেটিক বাতিল হয়ে যাচ্ছে। স্বাগত নতুন বাংলাদেশ আয়োজনের সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। দর্শক, রাজনীতির ময়দানে ঠিক যা যা কিছু ঘটে যাচ্ছে সেই বিষয়গুলো নিয়েই আসলে আমরা আলোচনা করে থাকি আমাদের আয়োজনে। আজকে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি জুলাই সনদ নিয়ে লাগাতার আন্দোলন, এবং এই নিয়ে কথা বলবার জন্য স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সঙ্গে আছেন অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আরও আছেন অ্যাডভোকেট আশরাফ জালাল খান মনন, সদস্য সচিব লিগ্যাল এইড সেল, জিয়াউর রহমান ফাউন্ডেশন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি একটু অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন আপনাকে দিয়ে শুরু করি। আমরা আজকে আসলে যেটি নির্ধারণ করেছি যে জুলাই সনদ নিয়ে লাগাতার আন্দোলন, সেখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই জুলাই জাতীয় সনদ অনুযায়ী রাষ্ট্র সংস্কারে অনুষ্ঠিত যে গণভোটের রায়, সেটি বাস্তবায়নে সরকারকে চাপে রাখতে একটা দীর্ঘমেয়াদী রাজনৈতিক কর্মসূচির দিকে যাচ্ছে 11 দলীয় ঐক্য, এবং সেখানে আন্দোলনের রূপরেখায় মোটামুটি আছে যেটা যে সারা দেশেই বিক্ষোভ মিছিল সমাবেশ হবে। প্রশ্নটা হচ্ছে যে এই দীর্ঘমেয়াদী রাজনৈতিক কর্মসূচিটা এটা কি বাস্তবিক অর্থেই সরকারকে চাপ দেওয়ার জন্য কৌশল, নাকি রাজনৈতিক শক্তি প্রদর্শন, নাকি আসলেই গণভোটের রায় বাস্তবায়ন করবার জন্য একটি পদক্ষেপ? একটু মন্তব্য শুনতে চাই। জি, আপনাকে ধন্যবাদ। পাশাপাশি আমার সহ আলোচক মনন ভাইকেও ধন্যবাদ এবং দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, জুলাই জাতীয় সনদ এই প্রেক্ষাপটটা কি কখন আসলো? যখন গত 17 বছরে নির্বাচন হচ্ছিল না, রাতে নির্বাচন হচ্ছিল, ফ্রি ফেয়ার ইলেকশন হচ্ছিল না, ইলেকশন কমিশন এমন নির্বাচন আয়োজন করছিল যেখানে সরকারি দলের প্রার্থী জিতে যায়, যেখানে 154 জন বিনা ভোটেই হয়ে যায়। সেই প্রেক্ষাপটে কিন্তু বাংলাদেশের 24 সালে একটি গণ অভ্যুত্থান সংগঠিত হয়। সেই গণ অভ্যুত্থানের মূল মেসেজ কী ছিল? যে আমরা বাংলাদেশে একটি সুশাসন চাই, আমরা বাংলাদেশে এমন শাসন চাই যেখানে রাতের ভোট হবে না, যেখানে ভোট চুরি হবে না, ভোট ডাকাতি হবে না, এবং সেখান থেকে বাংলাদেশের মানুষ একটি গণতান্ত্রিক পরিবেশে ফিরতে চেয়েছে, এবং বাংলাদেশের মানুষ অপশাসন থেকে মুক্তি পেয়েছে এবং ফ্যাসিজম থেকে মুক্তি পেয়েছে, যেখানে গুম হতো, খুন হতো, কোনো বিচার ছিল না, গুম খুনের কোনো বিচার ছিল না। আপনার রাজনৈতিক বিবেচনা একজনকে ধরে নিয়ে গিয়ে তাকে শ্যুট করা যেত, মেরে ফেলা যেত, কোনো বিচার নাই। তো সেই পরিস্থিতিতে যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়, সেখান থেকে কিন্তু বাংলাদেশের মানুষের চাওয়া ছিল যেটা ফ্রি ফেয়ার নির্বাচন দিতে হবে এবং বাংলাদেশের সার্বিক সংস্কার করতে হবে। আপনার পুলিশ সংস্কার, অ্যাডমিনিস্ট্রেশন সংস্কার, সংবিধান সংস্কার, এরপরে আপনার দুর্নীতি দমন কমিশন সংস্কার, সার্বিক সংস্কারের কথা কিন্তু এখানে বলা হয়েছে। এবং আপনি দেখেন অনেকগুলো কিন্তু কমিশন গঠন করা হয়েছে, এবং সেই কমিশনের পরবর্তীতে সবগুলো কমিশন মিলিয়ে একটা কমিশন গঠন করা হয়েছে, সেটা হলো ঐক্যমত কমিশন। এই ঐক্যমত কমিশনে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কিন্তু অনেকগুলো বিষয় ঐক্যমত হয়েছে। সেই ঐক্যমতের ভিত্তিতে জুলাই জাতীয় সনদ 2025 প্রণয়ন করা হয়। এই জুলাই জাতীয় সনদে কিন্তু একটা অন্যতম বক্তব্য ছিল যে গণভোট অধ্যাদেশ হয়, আইন হয়। তো সেই গণভোটের প্রেক্ষিতে আপনি দেখবেন বাংলাদেশের সবগুলো দল গণভোট কিন্তু সমর্থন করেছেন, এবং গত নির্বাচনে এমন কোনো দল ছিল না যে দল চায় নাই যে গণভোটে হা জিতুক, চেয়েছে না জিতুক এটা কেউই চায় নাই। ইভেন আপনি দেখেন 11 দলীয় জোট তারা চেয়েছে প্রকাশ্যভাবে যে গণভোটে হা যেন জয়লাভ করে। অন্যদিকে বিএনপির যে জোট ছিল, তারেক রহমান সাহেব কিন্তু স্বয়ং নিজে বলেছেন যে আমরা গণভোটে হা জয়যুক্ত করতে চাই এবং গণভোটের প্রেক্ষিতে যে রায় আসবে সেই রায় আমরা মেনে নেব, এ কথা কিন্তু তিনি স্পষ্ট করে বলেছেন। কিন্তু এখন আমরা কি দেখতেছি, সংসদে আসার পরে সেই গণভোট অধ্যাদেশ সেটা অটোমেটিক বাতিল হয়ে যাচ্ছে। এরপরে সংবিধান সংস্কার
যে মানে বাস্তবায়ন যেটা হলো মানে আদেশ হলো, সেই আদেশটাও তারা বাস্তবায়ন করছেন না। পাশাপাশি কি হলো আপনি দেখেন এই জুলাই জাতীয় সনদে মানে কি ছিল, এখানে প্রধানমন্ত্রীর মেয়াদ হবে 10 বছর এবং যেভাবেই হোক তিনি 2 টার্ম হোক 1 টার্মে হোক মানে একবারে হোক বা পরপর 2বার হোক বা একবার বাদ মানে প্রথমবার হলো পরের বার বাদ গেল এর পরের বার আবার আসলো, এভাবে হোক যেভাবে হোক 10 বছরের বেশি একজন ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এরপরে হলো আপনি দেখেন যে প্রধানমন্ত্রী একই সাথে তিনি দলীয় প্রধান থাকতে পারবেন না। বাংলাদেশের সংসদে একটি উচ্চকক্ষ গঠন করা হবে যেখানে 100 জন সদস্য থাকবে। এরপরে আপনার ডেপুটি স্পিকার হতে হবে হলো আপনার মানে বিরোধী দল থেকে। সংসদের অনেকগুলো সংসদীয় কমিটি থাকে, সেই সংসদীয় কমিটিগুলোর সভাপতি হবে বিরোধী দল থেকে, মানে সব সভাপতি না, এখানে আনুপাতিকারের সভাপতি এখান থেকে হওয়া যাবে। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের বিষয়ে অনেকগুলো এখানে মানে কথা বলা আছে, যেমন সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের জন্য মানে এখানে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন থাকবে একটা, যে কমিশনের অধীনে গত বছর হলো আপনার অনেক জাজ কিন্তু নিয়োগ হয়েছে। এই ধরনের অনেক সংস্কারের কথা বাংলাদেশে কিন্তু আসছে। আপনি দেখেন তারপরে হলো দেখেন এই যে মানে আপনার দুদক সংস্কার, যারা দুর্নীতি দমন কমিশন, এই কমিশন আপনি দেখবেন গত সময়ে শুধুমাত্র সরকারি দলের পক্ষে যারা ছিল তাদেরকে কিন্তু এই দুদক ধরতো না। কি করতো, যারা বিরোধী দল আছে, যারা সরকারের বিরুদ্ধে একটু কথা বলে তাদের কি দুর্নীতি দমন কমিশন একটা শোকজ ইস্যু করে তারপরে তার কি বলে নথিপত্র মানে আজ করতো, এরপরে হলো তাকে গিয়ে আপনার অ্যারেস্ট করে ফেলতো। কিন্তু সেই দুদককে যদি বাংলাদেশে মানে প্রপারলি ফাংশন করা যায়, মানে ফাংশনাল করা যায়, সেক্ষেত্রে সেই দুদকের মাধ্যমে কিন্তু বাংলাদেশের মৌলিক সংস্কার কিন্তু হবে, মানে এটা আমরা আশা করি আর কি। পাশাপাশি আপনি দেখেন মানবাধিকার কমিশন, আপনার নিশ্চয়ই মনে আছে যে ঝালকাঠিতে একজন ব্যক্তি হত্যার ঘটনায় সেখানে 11 জনকে গুম করা হয় এবং মানবাধিকার কমিশন সেখানে গিয়ে ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখছে যে একজন ব্যক্তিকে, আপনি দেখবেন বিখ্যাত লিমন নামে একটা ছেলে ছিল, যে লিমনকে কিন্তু র্যাব পায়ে গুলি করছে। ওই র্যাবে কিন্তু আপনার ওই ঝালকাঠি থেকে একটা হত্যার ঘটনায় 11 জনকে কিন্তু গুম করেছিল এবং সেখানে বর্তমানে যে আপনার ট্রাইব্যুনালে একজন ইয়াস ব্রিগেডিয়ার, নাম হলো কি জানো, যে উনি কিন্তু এখানে অভিযুক্ত আছেন। তো এই মানবাধিকার কমিশনের রিপোর্ট দিলে এতেই শেষ, আর তার কোনো ফাংশন নাই। কিন্তু সেই বর্তমানে আইন সংশোধন করে যে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 করা হলো, সেখানে মানবাধিকার কমিশনকে বলা হলো তিনি এরকম কোনো ঘটনার অভিযোগ পেলে তিনি মানে ইনভেস্টিগেশন করবেন, ইনভেস্টিগেশন রিপোর্ট দিবেন এবং সেই রিপোর্ট হলো একজন থানায় একজন পুলিশের এসআই যে ইনভেস্টিগেশন করতে পারে বা যে চার্জশিট দিতে পারে সেই ক্ষমতা তিনি প্রয়োগ করতে পারবেন এবং কোনো কোনো ক্ষেত্রে ক্ষতিপূরণ দিতে পারবেন। এবার গুম কমিশন হলো, এই গুম কমিশনে যারা গুম করবে, গুমের জন্য আয়নাঘর বানাবে এবং গুমের প্রক্রিয়ার সাথে যারা যারা থাকবে, জড়িত থাকবে, এখানে আইন শৃঙ্খলা বাহিনী হোক বা যে কোনো ব্যক্তি হোক, সেই গুম কমিশন কিন্তু এটা একটা বিচারের আওতায় আনতে পারবে। অনেক ধন্যবাদ। তার মানে আপনাদের ভাষ্য অনুযায়ী এই যে গণভোটের রায় সনদে এই বিষয়গুলো ছিল, এই বিষয়গুলো যদি বাস্তবায়ন না হয় তাহলে আপনাদের গণঅভ্যুত্থানের যে মূল পারপাস এটাই তো ভিসিট হয়ে যাচ্ছে, এটা তো বাতিল হয়ে যাচ্ছে। সুতরাং আমরা মনে করি এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংসদে এবং রাজপথে দুই জায়গায় আমাদের অবস্থান করতে হবে, থাকতে হবে। জি, অ্যাডভোকেট আশরাফ জালাল খান মনন, আপনার কাছে আসি। এই যে 11 দলের আন্দোলন, সেটি কি আসলে গণতান্ত্রিক একটা চাপ সৃষ্টি করবে কিনা সরকারের উপর, কি মনে হয়? আরেকটি বিষয় হচ্ছে বিরোধী জোটের এই ধারাবাহিক কর্মসূচিটা মানে এটা কি রাজনৈতিকভাবেও তো সমাধান করা যায়, সেটি কি আরো দূরে ঠেলে দেবে নাকি ঠিকঠাক প্রক্রিয়া বলে মনে করছেন, একটু জানতে চাই আপনার কাছ থেকে। জি, ধন্যবাদ আপনাকে প্লাস নিউজ 24 এর সকল দর্শককে এবং আমার সহ আলোচক প্রিয় সহকর্মী শাহিন ভাইকে। একটু পেছন থেকে আমরা যদি বলি, আপনারা দেখবেন যে এই যে আজকের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যে ছাত্র জনতার আন্দোলনে রূপান্তরিত হলো, তার আগে আমাদের বর্তমানে সম্মানিত যে দলটি আছেন, যারা এই জুলাই সনদে সর্বশেষ সাইন করেছে নির্বাচনের পরে, এনসিপি, তারা কিন্তু ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, তাই না? তাদের দাবিটা কিন্তু ছিল সরকারের কাছে যে চাকরির যেন বৈষম্য না হয়। আপনারা খুব খেয়াল করে দেখবেন, আমি যদি 2023-এর দিকে ফিরে যাই, 28 অক্টোবর বাংলাদেশে ঢাকা শহরে একসাথে দুটো প্রোগ্রাম হয়েছিল। একটা ছিল নয়াপল্টনে বিএনপি আয়োজিত, আরেকটা ছিল জামাত ইসলামে নটরডেমের সামনে। আপনারা খুব খেয়াল করে দেখে থাকবেন, তৎকালীন যে অবৈধ স্বৈর শাসক শেখ হাসিনার পেটোয়া গুন্ডা ডিবি হারুন, তার নেতৃত্বে বিএনপির উপর যখন তীব্র হামলা হয় একটি স্বাভাবিক প্রোগ্রামে, যেখানে লক্ষ লক্ষ জনতা, সেই মুহূর্তে কিন্তু আমরা দেখেছিলাম জামাতের এই প্রোগ্রামটাকে একটা সেফ এক্সিট দিয়ে সফল করা হয়েছিল। আমরা দেখেছিলাম
আওয়ামী লীগ তাদেরকে সুযোগ দিয়েছিল। আমি আবার একটা পরে আমি ঘুরে আবার এবার আসি আপনার জুলাইয়ের আন্দোলনে। জুলাইতেও দেখবেন যখন ছাত্ররা আমরা বলছি যে অবশ্যই ছাত্র আন্দোলনে তাদের ডেফিনেটলি অনেক ভূমিকা ছিল, তারা প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদের সাহায্য নিয়েছে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে তখন রাজনৈতিক দল হিসেবে অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, জামায়াত সহ সকল দলই কিন্তু তাদের পাশে ছিল এবং সর্বাত্মক ভূমিকা পালন করেছে। এই যে জুলাই সনদকে কিংবা জুলাইকে যে নিজেদের করে নেওয়ার যে একটা প্রয়াস আমরা বর্তমানে দেখছি, একটা নির্দিষ্ট দলকে কিংবা নির্দিষ্ট একটা মানে তারা যে 11 দল যাকে দাবি করছে, সেটা আমি আসলে ব্যক্তিগতভাবে নিজেকে একজন জুলাই যোদ্ধা দাবি করে আমি খুব বিব্রত অনুভব করছি। আপনারা দেখেন ওনারা যে জিনিসটা নিয়ে আন্দোলন, আপনি বলেছেন যে চাপ সৃষ্টি করার কোনো প্রয়াস তারা করছে কিনা। দেখেন জুলাই আগস্টের যে পুরো জুলাইয়ের যে দুটো ব্যাপার আছে, একটা হচ্ছে জুলাই সনদ, একটা হচ্ছে জুলাইয়ের আদেশ। জুলাই সনদের কোন 84টা প্রস্তাবনা দেওয়া হয়েছে, সেখানে বলাই আছে যে নোট অফ ডিসেন্ট কিন্তু দিতে পারবে প্রত্যেকটা রাজনৈতিক দল। ঠিক তেমনি আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল 84টি প্রস্তাবনার মধ্যে 9টি প্রস্তাবনায় নোট অফ ডিসেন্ট দিয়েছে। মানে তারা মনে করছে, বিএনপি মনে করছে যে হ্যাঁ, জাতীয় সংসদে যিনি সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে তারা ওইটার ব্যাপারে আলোচনা করবে, এবং তারা কিন্তু আলোচনার জন্য ওয়েলকাম করছে অন্য দলকে। আপনি দেখেন সেই মুহূর্তে কিন্তু জাতীয় সংসদে একটা ঐতিহাসিক প্রোগ্রামের মাধ্যমে সমস্ত রাজনৈতিক দল সেই জুলাই সনদে সাইন করে, সেখানে কিন্তু এনসিপি সাইন করে নাই, যদিও নির্বাচনের পরবর্তীতে তারা সাইন করে। তারাও কিন্তু কিছু নোট অফ ডিসেন্ট দিয়েছে। দ্যাট মিনস আজকের জায়গায়, আজকের বিএনপির জায়গায় আজকে যদি জামাত এনসিপি সরকার গঠন করত, তাহলে কিন্তু এই জুলাই সনদের উপর তাদেরও কিছু নোট অফ ডিসেন্ট থাকতো, তাদেরও কিছু বলার বিষয় থাকতো। আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে এই দেশের মানুষের ভোটের মাধ্যমে দেশের ক্ষমতায় এসেছি। আমরা কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন করবো একবারের জন্য বলিনি। শাহিন ভাই কিছু ব্যাপার উল্লেখ করেছেন, বলেছিলেন যে 10 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না একজন প্রধানমন্ত্রী। আমরা তো আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তো নিজেই প্রস্তাব দিয়েছেন 10 বছরের বেশি পারবে না। উনি আরেকটি কথা আনলেন, দলীয় প্রধানের ব্যাপারটা। দলীয় প্রধান কে থাকবেন, উনি প্রধানমন্ত্রী নির্বাচন করতে পারবেন কি, কিংবা প্রধানমন্ত্রী থাকলে উনি দলীয় প্রধান হবেন কিনা, এটা তো তার শুধুমাত্রই তার গণতান্ত্রিক অধিকার। এটা তো আমরা এই গণতান্ত্রিক হরণ করতে পারি না, এটা তার গণতান্ত্রিক অধিকার। হ্যাঁ, জুলাই সনদ ছিল, সেখানে আমাদের নোট অফ ডিসেন্ট দেয়া আছে, আমরা সেটা নিয়ে আলোচনা করার জন্য প্রস্তুত আছি। আপনি বলছেন যে গুম খুনের যে ব্যাপারগুলো আপনি বলেছেন, হ্যাঁ আমরা কিন্তু সম্মতি হয়েছেই বলে আমরা কিন্তু বারবার আমাদের দলের পক্ষ থেকে, আপনাদের দলের পক্ষ থেকে, জামাতের পক্ষ থেকে সব দল এগুলো নিয়ে আলোচনা করেছে। এগুলো নিয়ে কিন্তু কোনো দ্বিমত করার কোনো উপায় নাই। কিছু ব্যাপারে যেখানে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি সেটার জন্য কিন্তু জাতীয় সংসদে আমরা কিন্তু ওয়েলকাম করছি, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। এই বিষয়গুলো নিয়ে আমাদের আপত্তি আছে। যেমন আপনি জুলাই আদর্শের বাস্তবায়নের কথা যদি বলেন, আপনারা তখন কথা যখন বলেন, আপনারা বলতেছেন যে রাষ্ট্রপতি চুপ্পু অসম্মানিত তাকে কথা বলতেছেন। উনি যখন বক্তব্য দিচ্ছে আপনারা তখন হট্টগোল করলেন জাতীয় সংসদে, অথচ আপনাদের মধ্যেই নাহিদ সাহেব থেকে শুরু করে বেশ কয়েকদিন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি কিন্তু এই চুপ্পু সাহেবের আন্ডারেই আপনারা শপথ গ্রহণ করলেন। অথচ আপনারা এটাই বুঝতে পারতেছেন না, 1973 সালের পরে রাষ্ট্রপতির কোনো আইন আদেশ করা জারি কিন্তু মানতে আমরা বাধ্য নই, কারণ রাষ্ট্রপতি গণতন্ত্রের কোনো বাহক নয়, ওনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট করা হয় ওনাকে। উনি মানে আমরা বলতে চাইছি হচ্ছে সোভারেন্টি, সার্বভৌমত্ব হচ্ছে জাতীয় সংসদের, যারা এখানে ম্যান্ডেট নিয়ে এসেছে। মনোন ভাই, এই আদেশ পাশের পরে কোনো বিরোধিতা করছিলেন কখনো? কোন আদেশ? জাতীয় সংসদে এই যে আমরা তো আমাদের নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছি, মানে বাস্তবায়ন আদেশ যেটা পাশ হইলো, এটার পরে কোনো বিরোধিতা করছেন পাশের পরে? আমরা তো অবশ্যই ওই দলীয়ভাবে তো কোনো বিরোধিতা করেন না। দলীয় ওইটা তো অসাংবিধানিক, মানে এই নির্বাচনে ভয়েড অ্যাব ইনিশিও, রাষ্ট্রপতির যে আদেশটা ছিল এটা তো ভয়েড অ্যাব ইনিশিও। আমরা তো জানি, আমরা তো ইলেকশনের সবাই আমরা তখন নির্বাচনে ছিলাম, আমরা কিন্তু গণভোটে হ্যাঁ ভোট দিতে বলেছি, আমরা বারবার বলছি। নির্বাচনের আগে তো কোনো বিরোধিতা করেন নাই, মানে এই আদেশের না, বিরোধিতা করা বা কিংবা না করাতে কি আসে যায়? যেখানে আমি জানি যে আমরা যে আলোচনাটা করেছি 84টা বিষয় নিয়ে আমি আর আপনি আলোচনা করলাম, সেখানে আমি 9টা বিষয়ে অবজেকশন দিলাম, আপনি সাপোজ 5টা বিষয়ে অবজেকশন দিলেন। তারপরে মতামত হলো আমার আর আপনার মধ্যে, যিনি সরকার গঠন করবেন তিনি তার মতো করে আলোচনার মাধ্যমে এটা প্রণয়ন করবেন। তা আমি সরকার গঠন করেছি, আমি সেটা নিয়ে আলোচনা করছি, আর ওই বিষয়টা নিয়ে ওটা তো ভয়েড অ্যাব ইনিশিও। আমরা তো জানি যে সংবিধান 1973 সালের পর থেকে রাষ্ট্রপতির এই আদেশ জারি করার কোনো এখতিয়ারই নাই। এই আদেশ জারির পরে কখনোই কি বলছেন আপনারা এই ইলেকশনের আগে যেটা ভয়েড অ্যাব ইনিশিও, এই আইন হতে পারে না, এই আইন ঠিক না? না, সেটা তো আমরা জাতীয় সংসদে বর্তমান তো আইনমন্ত্রী ওই সময় অ্যাটর্নি জেনারেল ছিলেন, এই অ্যাটর্নি জেনারেল সাহেবের কাছে এই অধিকাংশ আইনই গেছে।
এবং তাদের মতামত নেওয়া হতো। হ্যাঁ। তো মানে আইনমন্ত্রী কি বলেছেন একবারও যখন তিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন যে এই এটা ভয়রাবানিসহ আইন, এটা বাতিল আইন, এটা ভুল আইন? আপনিও জানেন আমিও জানি যেভাবে করে আপনি অ্যাটর্নি অফিসার একজন কর্মকর্তা ছিলেন, যেভাবে আপনি এবং আপনার অ্যাটর্নি জেনারেল শপথ গ্রহণ করেছিলেন, তৎকালীন উপদেষ্টারা কিন্তু একই পন্থায় শপথ গ্রহণ করেছিলেন। আমার শপথ নাই, আমার শপথ ছিল না। আপনার শপথ ছিল না, কিন্তু আপনি ওই অফিসার একজন ছিলেন, ইউ আর পার্ট অফ দ্যাট গভর্নমেন্ট। এবং যেভাবে করে আপনিও প্রতিবাদ করতে পারেননি, সেই অ্যাটর্নি অফিস সেখানে প্রতিবাদ করতে পারেনি, সেই ব্যাপারটা তো ভিন্নতা ছিল। বাট যখন ব্যাপারটা জাতীয় সংসদে চলে আসছে, সেই সংসদে তো আমরা এখানে সবাই মিলে আলোচনা করবো, সবাই জনপ্রতিনিধি আছেন, কোটি কোটি মানুষের প্রতিনিধিরা আলোচনা করবে, সেভাবেই সিদ্ধান্ত হবে কোনটা অসাংবিধানিক বা অসাংবিধানিক। সেটা নিয়ে তো আমরা আগে বলতে পারি না, কারণ আমরা তখন সাংবিধানিক পজিশনে ছিলাম না। যে কারণে আমরা সংবিধানের মাধ্যমে জাতীয় সংসদে এসে জনগণের ভোটের মাধ্যমে এসে আমরা এখন এটাকে স্টেটমেন্ট করছি। এবং আমরা বারবারই বলছি, আজকে আমি দেখলাম কিছুক্ষণ গতকালকে আপনি দেখবেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো। দেখেন আরেকজন আমাদের খুব বড় ভাই চট্টগ্রাম ৯ আসন থেকে অ্যাডভোকেট সাহেব ইলেকশন করেছিলেন আমার সাথে, জুলাইয়ের ৫ই আগস্টের দিনে আন্দোলনের সময় তিনি আমার সাথে ছিলেন। তিনি চট্টগ্রাম ৯ থেকে উনি ফেল করেছেন পার্লামেন্ট ইলেকশনে। উনি বলতেছেন যে ৩ দিনের মধ্যে জামাতকে নিষিদ্ধ করা, 3 দিনের মধ্যে আওয়ামী লীগ পড়ে গেল, এভাবে তো নিষিদ্ধ করে একটা দলকে নিষিদ্ধ করা যায় না। অথচ দেখেন যখন আমাদের দলের পক্ষ থেকে আমাদের তৎকালীন অ্যাটর্নি জেনারেল, উনি কিন্তু ওই সরকারের একজন কর্মকর্তা ছিলেন, উনি যখন বলেছেন এরকম কথা ফজলুর রহমান সাহেব বলছেন, বর্তমান এমপি, যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কারণে তার মনে খুব আঘাত লেগেছিল, অনেক কথা কিন্তু বলেছেন। সেগুলো আসলে আমি সেই কথাটাই বলতেছি। এবং উনি আপনারা কালকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, আওয়ামী লীগের কার্যক্রমকে, আমি দেখলাম, আমরা জাতীয় সংসদে প্রতিদিন দেখছি, বাংলাদেশের এটাই হচ্ছে একমাত্র এই দেশের জনগণের বড় প্রাপ্তি। যেমন আপনিও দেখছেন তেমন আমিও দেখছি, যেটা আমরা 17 বছর কোনোদিন এই জাতীয় সংসদ দেখিই নাই। সেই সংসদের অনুষ্ঠানে কিন্তু জামাতের কিংবা আমাদের এনসিপির বন্ধুদের আমরা এই ইস্যুতে আলোচনায় থাকবো, তবে একটা বিরতি নিয়ে আসছে। দর্শক, আপনারা দেখছেন নতুন বাংলাদেশ, একটা বিরতি নিয়ে আবারও ফিরছি, সাথে থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি, আপনারা দেখছেন নতুন বাংলাদেশ। যাব আলোচনায়, অ্যাডভোকেট মোজাহিদুল ইসলাম শাহীন, আপনার কাছেই যাই। আমরা দেখছিলাম যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার তিনি বলছেন যে গণভোটের রায় বাস্তবায়নের জন্য বিরোধী দলকে এক রকমের রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে। মানে আপনাদের মতে কি এটা যে বিরোধী দল রাজপথে নামতে আসলে এক ধরনের বাধ্য হলো? এবং আরেকটি বিষয় হচ্ছে যে আপনাদের মতে গণভোটের রায় বাস্তবায়নে যে সরকারের বিলম্ব, সেইটা আসলে কেন বলে মনে হচ্ছে? মানে এটা কি সরকারের ইচ্ছাকৃত নাকি এটা তাদের এক ধরনের স্ট্র্যাটেজি? এই বিষয়টা নিয়ে একটু জানতে চাই। দেখেন, যেখানে সংসদে আলোচনা হচ্ছিল আপনার গণভোটের রায় বাস্তবায়নের ক্ষেত্রে, সেখানে বর্তমান যারা মানে সরকারি দল আছেন তারা তো একরকম হলো, মানে যে আপনার যেটা ছিল, মানে জুলাই জাতীয় সনদ যেটা ছিল, জুলাই জাতীয় সনদে যেটা গণভোটের রায়ের মধ্যে বাস্তবায়ন হলো বা জনগণ রায় দিল, বাংলাদেশের প্রায় মানে 76% জনগণ রায় দিল যে গণভোটের মাধ্যমে যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে হবে। তো সংসদ গঠন হওয়ার পরে আপনি দেখেন সরকার কোনো একটা গণভোট অনুযায়ী যে রায়গুলো আসছে বা যে সনদের যে বিষয়গুলো আসছে কোনো কিছু মানছেন না তারা। তো সুতরাং এখানে সংসদে বসে কথা বলতে কিছু হচ্ছে না। তো তখন তো আপনার বিরোধী দল রাস্তায় নামবেই। যেই জনগণ গণভোট দিল এবং সংস্কারের পক্ষে ভোট দিল, সেই জনগণকে নিয়ে যদি এখন বিরোধী দল আবার এই সরকারি দলকে বাধ্য করতে পারে, তাহলে এটাই সবচেয়ে হলো বেস্ট সমাধান। আমি কি বল এখানে আমি মনে করি আর কি, যেখানে সংসদে কথা বলে কাজ হচ্ছে না, যেখানে গণভোটের রায় বাস্তবায়নের জন্য বদ্ধপরিকর ছিল সরকারি দল বা বিশেষ করে বিএনপি, সেই বিএনপি গণভোটকে এখন কোনো একদম থোড়াই কেয়ার করছে, সেখানে সেই গণভোটের রায় বাস্তবায়নের জন্য সেই জনগণের কাছে ফিরে যাওয়া উচিত বলে আমি মনে করি। এবং সেই কারণেই বর্তমান বিরোধীরা আসলে কেন মনে করছে বা মানে এটার কারণটা কি যে সরকার রায় বাস্তবায়নে বিলম্ব করছে? এটার কারণটা কি হতে পারে যেটা আপনারা ভাবছেন, সেটা একটু শুনতে চাই। জুলাই জাতীয় সনদে যে বিষয়গুলো ছিল, যেমন আপনি ধরেন মানবাধিকার কমিশন আইন, মানবাধিকার কমিশন আইন 2009 ছিল। এই কমিশনের কোনো ক্ষমতাই ছিল না শুধুমাত্র একটা তদন্ত করা ছাড়া, তদন্তের রিপোর্ট পাবলিশ করবে, এখানেই শেষ। সেই আপনার 153টা আইনের মধ্যে এই যে এই জুলাই আপনার হলো মানবাধিকার আইন, এই মানবাধিকার কমিশন অধ্যাদেশ হলো 2025 সালে। সেখানে মানবাধিকার কমিশনকে কী কী ক্ষমতা দেওয়া হলো? ক্ষমতা দেওয়া হলো যদি বাংলাদেশের কোনো নাগরিকের কোনো মানবাধিকার হরণের ঘটনা ঘটে, তাহলে কোনো ব্যক্তি যদি সেখানে কমপ্লেন করে, ইভেন তিনি যদি কমপ্লেন করতে না পারে ভয়ের কারণে, সেখানে 6 মাস পরেও যদি কমপ্লেন করে, ওখানে একটা লিমিটেশন দেওয়া আছে 6 মাস, যে 6 মাসের মধ্যে কমপ্লেন করতে হবে। তো 6 মাসের মধ্যে যদি করতে না পারে, যদি দেখানো যায় যে না আমি ভয়ভীতির কারণে আমি এখানে আসতে পারি নাই, তাহলে এই 6 মাস পরে কমপ্লেন করলেও মানবাধিকার কমিশন সেটা ইনভেস্টিগেশন করতে পারবে। ইনভেস্টিগেশনের পরে সেটা আদালতে রিপোর্ট দাখিল করতে পারবে। ইভেন সেখান থেকে মানবাধিকার কমিশন কাউকে ক্ষতিপূরণ দিতে পারবে।
এবং কাউকে গ্রেপ্তার করার ক্ষমতা পর্যন্ত আছে। তো সেই মানবাধিকার অধ্যাদেশটা কিন্তু আজকে বাতিল হয়ে গেল, যেটা জুলাই জাতীয় সনদে আছে। তা আপনি যদি শেখ হাসিনার মানবাধিকারের কথা চিন্তা করেন, যে র্যাব গুলি করে মেরে ফেলবে, মানবাধিকার কমিশন কোনো কিছুই করবে না, এটা রিপোর্ট দিয়ে শেষ করে ফেলবে, অথবা মানবাধিকার কমিশন পিক অ্যান্ড চুজ করবে, তারা সরকারি দলের বিরুদ্ধে কোনো রিপোর্টই দিবে না, তাহলে সেই মানবাধিকার কমিশন দিয়ে আমাদের লাভ কি? সেই 2009 সালের মানবাধিকার কমিশন, যেটা শেখ হাসিনার মানবাধিকার কমিশন ছিল, সেই আইন আজকে আবার ফিরে আসছে এবং এই 2025 সালের মানবাধিকার অধ্যাদেশ বাতিল হয়ে গেল। তাহলে জুলাই জাতীয় সনদে এটা গুরুত্বপূর্ণ একটা পার্ট ছিল। তো এইটা যদি বাতিল হয়ে যায়, এই সরকার, আপনি দেখেন বর্তমানে কি বলবো, আমাদের প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী কিন্তু বিদেশে ছিলেন, দেশে থাকতে পারলেন না, তাকে কিন্তু নির্যাতন করা হয়েছে হিউজ পরিমাণে, তার বিরুদ্ধে মামলা ছিল। আপনি দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশে ছিল, বাংলাদেশে ইলিয়াস আলী গুম হয়েছেন, চৌধুরী আলম গুম হয়েছেন, এবং বিএনপির অনেক নেতা আপনার গুম হয়েছেন, খুন হয়েছেন, এবং হাজার হাজার মামলা হয়েছে। তো এই মানবাধিকার হরণের বিষয় তারাও কিন্তু সাফারার, তারা এই 17 বছর বা 15 বছর সাফার করে এসে তাদের মানবাধিকারের বিষয় চিন্তা না করে আবার সেই একই আইন, হাসিনার আইন যে নিয়ে আসলেন, তাতে লাভ বাংলাদেশের মানুষের লাভ হলো কি? একজন সাধারণ মানুষ যদি হয়রানি হতো, তাহলে আমি সেখানে গিয়ে কথা বলতে পারতাম। তাহলে গণভোটের ভবিষ্যৎটা আসলে এখন গণভোটের, দেখেন গণভোটের রায় কিন্তু বলা হয়েছে যে এই মানবাধিকার কমিশন অধ্যাদেশ আপনারা পাশ করবেন, আপনি যে সরকার ক্ষমতায় আসবেন তারা, তাহলে সেটা কিন্তু এই সরকার পাশ করতেছে না। আপনি দেখেন গুম কমিশন আইন, আপনি দেখেন এই যে ব্যারিস্টার আরমান সাহেব, ব্যারিস্টার আমান আজমি, এরপর ওই যে চাকমা, ওই যে মাইকেল চাকমা, এই ধরনের অনেক মানুষ কিন্তু গুম থেকে ফেরত আসছেন। এবং সাজিদুল হক, যে মায়ের ডাকের তুলিয়াপার যে আপন ভাই, বড় ভাই সাজিদুল হক, উনি সহ বিএনপির শত শত নেতাকর্মী গুম হয়ে গেছেন, আজও ফেরত আসেন নাই, জামাতের হয়েছেন, শিবিরের হয়েছেন। তো এই লোকজন যারা গুমের শিকার হয়েছেন, সেই গুম প্রতিরোধ করার জন্য একটা আইন হলো গুম কমিশন আইন। এই গুম কমিশন আইনে একটা আপনার হলো গুম কমিশন অধ্যাদেশে একটা কমিশন গঠন করা হলো, এবং রাষ্ট্রীয় মদদে কোনো আইনশৃঙ্খলা বাহিনী বা কোনো ব্যক্তি যদি গুম করতেন, গুমের জন্য আয়নাঘর নির্মাণ করতেন, গুম করে যদি কোথাও রাখতেন, এই সব সংশ্লিষ্ট বিষয়ে যারা যারা জড়িত থাকবে সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে। আপনি দেখবেন এটা সুন্দর একটা ইয়ার মধ্যে মানে স্ক্রিপ্ট আসছে, গুমচর, আপনি দেখছেন নিশ্চয়ই। এই গুমচরে গিয়ে কত মানুষ মেরে পেট ফেলে দেওয়া হয়েছে, তাহলে সেই বিচারগুলো কিভাবে হবে? সেই বিচারের জন্য কিন্তু গুম কমিশন হওয়ার কথা ছিল। এইটা আপনার হলো জাতীয় সনদে ছিল, আপনার হলো কি মানে জুলাই সনদে ছিল, সেইটা বাস্তবায়নের জন্য কিন্তু বিরোধী দল সংসদে বলছেন, কিন্তু সেই আইন বাস্তবায়ন হচ্ছে না। তাহলে আপনার হলো বিরোধী দল কোথায় যাবে? তাহলে যে জনগণ গণভোট দিয়েছে সেখানে যেতে হবে, আমাদের ফিরে যেতে হবে, এবং তাদের নিয়ে আন্দোলন করে এই সরকারকে বাধ্য করতে হবে এই আইনগুলো বাস্তবায়ন করার জন্য, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করার জন্য। অনেক ধন্যবাদ। আমি একটু অ্যাডভোকেট আশরাফ জালাল খান মনন আপনার কাছে যাই। গণভোট ইস্যুতে যে রাজনৈতিক অচলাবস্থা বা টানাপোড়েনটা তৈরি হয়েছে, সেটার নিষ্পত্তিটা আসলে কিভাবে হতে পারে আপনার মনে হয়? আরেকটা বিষয় হচ্ছে, গণভোট ইস্যুটাকে যদি দীর্ঘমেয়াদী করা যায়, তাহলে রাজনৈতিকভাবে কে লাভবান হচ্ছে বলে ধারণা করেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। ওনার বক্তব্যের একটা উত্তর দিয়ে নেই। উনি সম্মান দিয়েই বলেছেন, সেটা আমিও বলছি। গত 17 বছরে বাংলাদেশের গণতান্ত্রিক এই আন্দোলনে ওপেনলি রাজপথে রাষ্ট্রের বিরুদ্ধে স্বৈরাচারকে স্বৈরাচার বলে আন্দোলন করে টিকে থাকার একমাত্র দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং তার সাথে যারা অন্যান্য সহযোগী এবং সমমনা দলগুলো ছিল। আমরা নিঃসন্দেহে মনে করি যে বাংলাদেশের যেই শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা যেভাবে গুম খুন করেছে, সেগুলোর প্রপার, অবশ্যই সেগুলোর ইনভেস্টিগেশন এবং প্রপার শাস্তি হওয়াটা ইম্পর্টেন্ট। আপনি দেখবেন জুলাইয়ের এই গণঅভ্যুত্থানে, আমার ব্যাপারটা একটু হাস্যকরই লাগছে, এই গণঅভ্যুত্থানের পরে যে অধ্যাদেশ হয়েছে সেখানে সাজা ধরা হয়েছে সর্বোচ্চ 10 বছর, আর আমরা বলছি সেটা শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন। আমি যদি একটু সিম্পলিফাই করি ব্যাপারটা, যে আমার ঘরে, আমি ধরে নিচ্ছি আমি আমার ঘরে সিসি ক্যামেরা লাগাবো, কিন্তু সেখানে আমি আসলে সিসি ক্যামেরা যে লাগাবো সেখানে কোনো মানুষই থাকবে না। এই সিসি ক্যামেরাটা লাগানোর জন্য আমাদেরকে অনেক পয়সা খরচ করতে হবে, অনেক কিছু করতে হবে, কিন্তু সিসি ক্যামেরাটা আমি কেন লাগাবো? গত 42 দিনে বর্তমান সরকারের, গতকালকের আইনমন্ত্রীর স্টেটমেন্ট, গত 42 দিনে, সম্ভবত 48 দিনে, 12 ফেব্রুয়ারি পর থেকে 42 দিনে বাংলাদেশে কোনো গুমের ঘটনা ঘটেনি, ক্রসফায়ারও হয়নি, কোনো ক্রসফায়ার ঘটেনি। সো বাংলাদেশের সুরক্ষার জন্য তো বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশ সরকার, বর্তমান সরকার, এবং বিরোধী দল তো সরকারেরই একটা অংশ, কিন্তু তার বিরোধী মতামত দিবে, তাই না? আমরা তো বলছি যে এই দেশের
এমন কোনো আইন করা যাবে না যেটাতে আমরা অন্য কোনো সংস্থা সেই আইনের প্রতি কিংবা সেই সংস্থার প্রতি প্রভাব বিস্তার করতে পারবে। তাহলে সরকারের যদি নিয়ন্ত্রণ না থাকে, আপনি একটা সংস্থা তৈরি করলেন, সেই সংস্থার মধ্যে আপনার নিয়ন্ত্রণ থাকলো না, সরকারের নিয়ন্ত্রণ থাকলো না, তাহলে সেইখানে সেইটাকে নিয়ন্ত্রণ যদি দেশের বাইরে থেকে কেউ করতে চায় এবং বাংলাদেশের সরকার যদি তাকে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে সেই সংস্থাটা কি ঠিকমতো পারফর্ম করতে পারবে বলে আপনি মনে করেন? আমরা তো এটাই মনে করি যে সুপ্রিমেসি অফ দ্য পাওয়ার কোথায়? দেশের জনগণের ভোট। আচ্ছা, আমি এবার আপনার উত্তরে চলে আসতেছি। আপনি আমাকে প্রশ্ন করেছেন যে এই গণভোট এভাবে যে লেন্দি হচ্ছে প্রসেসটা, এটা কার লাভ? বিশ্বাস করেন আমার কাছে খুবই অবাক লাগছে। আমি সরি টু সে, আমরা লাইভে আছি, আমি ২৬ বছর বাংলাদেশের রাজপথে থেকে আন্দোলন করে এই জায়গায় এসেছি। আমি জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল করে, কেন্দ্রীয় আইনজীবী ফোরাম করে, আমি আমাদের প্রাইম মিনিস্টারের আসন ঢাকা ১৭ আসনের কনভেনরের দায়িত্ব পালন করেছি বিএনপির আইন উপকমিটির। আমি নিজে জুলাই আগস্টের আন্দোলনে আমার পিতা মাতা সহ, আমার স্ত্রী সন্তান সহ আমরা সবাই নির্যাতিত। আমি জুলাই আমাদের কাছে আবেগের জায়গা। যেমন ৭১ আমাদের লিবারেশন, তেমনি জুলাই আগস্ট আমাদের রেভলিউশন। লিবারেশন এবং রেভলিউশনকে কিন্তু আমরা ওন করি। আমি ৭১-এর যুদ্ধে আমি অংশগ্রহণ করতে পারি নাই, আমি জন্মই হয় নাই, কিন্তু জুলাই আগস্টের রেভলিউশনে কিন্তু আমি অংশগ্রহণ করেছি। আমরা বলতে চাচ্ছি গণভোটের নিয়ে ওনারা যে কথাগুলো বলছে, মাত্র ৩-৪টা পয়েন্ট নিয়ে ওনারা কথা বলছে। গণভোটে তো আরো ৪৬টা পয়েন্ট আছে, ওই সেটা নিয়ে তো কথা বলছেন না আপনারা। তো তাহলে আলোচনায় যেহেতু করতে চাচ্ছেন, তাহলে সেই ৪৬টা বিষয়ও আনেন। আমরা অধ্যাদেশকে কি বাতিল করেছি? আমরা যেসব জায়গায় নোট অফ ডিসেন্ট আমরা আগিয়ে দিয়েছি যে আমরা নির্বাচিত হলে আমরা কথা বলবো, আমরা তো সেই সব জায়গাতেই আমরা কথা বলছি যেটা আমরা মানি না। জি, অনেক ধন্যবাদ। আমরা এই বিষয়টা নিয়ে আরো কথা বলবো, একটা বিরতি নিয়ে আসছি। দর্শক দেখছেন নতুন বাংলাদেশ, একটা বিরতি নিয়ে আবারও ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নতুন বাংলাদেশ। যাব আলোচনায়। অ্যাডভোকেট আশরাফ জালাল খান মনন, আপনার কাছে যাই। আমরা দেখছিলাম যে আজকেও বিরোধী দল ওয়াকআউট করলো এবং তারা বলছে যে যে বিলগুলো পাশ হয়েছে তার মধ্যে কিছু আছে গণবিরোধী বিল পাশ হয়েছে, তো সেই অভিযোগ থেকে ওয়াকআউট। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী আবার দেখলাম বলছেন যে আইন প্রণয়নের সময় যখন রিডিং হয়েছে তখন বিরোধী দল সহায়তা করছেন, এখন এসে ওয়াকআউটের মানেটা আসলে বোঝা যাচ্ছে না। কি মন্তব্য করতে চান? আমার আসলে জামায়াতের কিংবা ১১ দলের নেতাদের কাছে আমার প্রশ্ন ছিল, ১৭ বছরে যখন শেখ হাসিনা একের পর এক লাগাতার অপরাধ করে গেছে বাংলাদেশের উপর, তখন তাদের লাগাতার আন্দোলনগুলো কোথায় ছিল? যখন একের পর এক তাদের দলের মানুষদের ফাঁসি দিয়েছে, তখন লাগাতার হরতালটা কোথায় ছিল? আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রতিবাদ করেছে প্রতিটি গুমের, প্রতিটি ফাঁসির, প্রতিটি হত্যার। গত ১৭ বছরের এই সংগ্রামে কতবার তারা বলেছিল যে তারা একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়। আমি স্বয়ং জামাতের অন্যতম নেতা, বর্তমানে এমপি শফিকুল ইসলাম মাসুদ ভাই এবং আমি একই সাথে কারাগারে ছিলাম। উনি জানেন আমরা বকুলে থাকতাম তখন, কেরানীগঞ্জ কারাগারে। আমি নিজে বহুবার, বেশ কয়েকবার গ্রেফতার হওয়ার সৌভাগ্য হয়েছিল আর কি। মূলত সেখানে কিন্তু তার সাথে আমার কথা হতো। আমি সেদিন একটা কথা যেন ওনার একটা পডকাস্ট আমি মন্তব্য করেছিলাম যে শফিক ভাই, আপনারা এখন যে কথাটা বলছেন এটা কি শুধুমাত্র তর্কের খাতিরে তর্ক, নাকি সত্যিকারের গণতন্ত্র চাওয়া? আমি তো মনে করি যে এটা আমরা যেই তর্কে, ওনারা যেই তর্কে লিপ্ত হচ্ছেন আমাদের সাথে আজকে, এটা হচ্ছে শেখ হাসিনাকে এই বাংলাদেশের ঢোকার একটা সুগম পথ তৈরি করে দেওয়ার কিছু না। আসলে বাংলাদেশের আমাদের প্রাপ্তিটা কি? আজকে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে আমরা মুক্তভাবে বার্তা নিতে পারতেছি। আমরা জানতেছি, এই ভাইও যেমন জানতেছে, আমিও জানতেছি যে আমরা এখান থেকে কথা বলে যাওয়ার পরে গ্রেফতার হব না। আজকে দেখেন, সেদিন একটি মহিলা গ্রেফতার হলো, সম্ভবত আমাদের বর্তমান প্রধানমন্ত্রীকে নিয়ে একটি কটূক্তিমূলক একটা পোস্ট দেওয়ার পরে তাকে গ্রেফতার করা হলো। দেখেন, পরদিন সকালবেলায় তাকে ছেড়ে দেওয়া হলো। আমার ভাতিজা তারিফা আহমেদ শেখ, সে নরেন্দ্র মোদীকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়ে 6.5 মাস কারাগারে ছিল ম্যাট্রিক পরীক্ষার সময়, সে তার পরীক্ষাটা দিতে পারে নাই। আমার ভাতিজা, আমাদেরই এক কাজিনের ছেলে। আপনি দেখেন তৎকালীন সাইবার অ্যাক্টের মামলাগুলো 6.5 মাস, 8 মাস, 1 বছর, 1.5 বছর জেল দিত। এবং তখন জামিনটা দেওয়ার সাথে সাথে আওয়ামী লীগ সরকারের তৎকালীন ডিজিনার নোট দিয়ে অ্যাপিলেট ডিভিশনে সেই মামলাটাকে ঝুলিয়ে রাখতো 1.5 বছর। আর এখন দেখেন বর্তমান সরকার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেছে, প্রতিবাদের কারণে কিন্তু মুক্ত দেওয়া হয় নাই, মুক্তি দেওয়া হয়েছে বাংলাদেশের মানুষ যে স্বাধীনভাবে কথা বলতে পারবে সেটাকে নিশ্চয়তা দেওয়ার হিসাবে। সো আমরা বলতে চাচ্ছি, ওনারা যদি প্রতিবাদের জন্য প্রতিবাদ করে, তর্কের জন্য তর্ক করে, সেটা তো করা যায়, কিন্তু বাস্তবিক অর্থে আপনি যদি খুব টু দ্য পয়েন্টে কথা বলেন যে আমাদের ভ্যালিড রিজন কি, আমরা সবাই একমত একটা তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন হবে, আমরা সবাই একমত যে হ্যাঁ 2বারের বেশি কোনো মানুষ
রাষ্ট্রপ্রধান হতে পারবে না, যাতে করে স্বৈরাচারী আচরণ না হয়। আমরা সবাই একমত, এদেশে সুষ্ঠু নির্বাচন হবে আগামীবার। আমি জাস্ট একটা কথা বলেই শেষ করে দিব, আমাদের যেন ওনারা যে লাগাতার আন্দোলনটা দিচ্ছেন না, সোশ্যাল মিডিয়াতে দেখছি, টিভিতে দেখছি, খুব কষ্ট লাগছে। ওনারা কি শেখ হাসিনাকে আসার জন্য পথ তৈরি করছেন মূলত? এই বিব্রত করতে চাচ্ছেন সরকারকে? যদি হয় তাহলে সেটা রাজনৈতিকভাবেই আমরা অনেক অনেক ধন্যবাদ অ্যাডভোকেট মোজাহিদুল ইসলাম শাহীন। আপনার কাছে যাই, স্বরাষ্ট্রমন্ত্রী যে প্রশ্নটা ওইটাই রাখি, যে ওয়াকআউটের যৌক্তিকতা আছে কিনা। আচ্ছা, তার আগে উত্তর দিয়ে আসি। মনন ভাই বললেন যে 17 বছর আন্দোলনে কোথায় ছিলেন। 2009-এর পরে কিন্তু বিএনপি জামাত একসাথে আন্দোলন করেছেন এবং ঐক্যবদ্ধ আন্দোলন করেছেন। কিন্তু সেখানে আপনি দেখেন, উনি আরেকটা বললেন যে জামাতের নেতারা ফাঁসির পরে কোথায় ছিলেন। জামাতের নেতা সাইদি সাহেবের ফাঁসির পরে বাংলাদেশে 147 জন মানুষ শহীদ হয়েছেন এবং সারা দেশ আন্দোলন করছেন। 16টা জেলা বাদে বাকি সব জেলা ঢাকা থেকে বিচ্ছিন্ন ছিল। তো মনন ভাইরা যখন এই কথা এখন বলেন, এগুলো লজ্জা লাগে, এগুলো শুনতে খারাপ শুনে। কারণ হলো আপনি দেখেন মির্জা ফখরুল ইসলাম সাহেব বা রিজভী সাহেব, এই যে আপনার নয়াপল্টন অফিসের সামনে একা একা দাঁড়াইছিলেন, মেরে নিয়ে যাচ্ছে, তখন তো লক্ষ লক্ষ হাজার হাজার নেতা কোথায় ছিলেন তারা? আপনার হলো এই যে আপনার 28শে অক্টোবরের সর্বশেষ যে আন্দোলন হইলো, 2-3টা পুলিশের টিয়ার শেল মারলো, তারা সব পালিয়ে চলে গেলেন। তাহলে এই কথাগুলো এখন এই কথাগুলো বলতে লজ্জা লাগে, কারণ আমরা একসাথে ছিলাম, একসাথে আন্দোলন করছি, ঐক্যবদ্ধ আন্দোলন করেছি। এখন যদি তিনি বলেন যে আমরা কোথায় ছিলাম, তাহলে তার মানে হলো তিনি আমাদেরকে দেখতে পারেন অথবা কাঠের চশমা পরে ঘুমিয়ে আছেন, যে এজন্য তিনি মানে দেখতে পাচ্ছেন না আর কি। আর একটা হলো দেখেন, যখন আপনি সংসদে কার্যকর বিরোধী দল কোনো ভূমিকা রাখতে না পারে, তখন কিন্তু তারা সংসদের বাইরে যাবেই এবং তারা সংসদের বাইরে গিয়ে জনগণের সমর্থন নিয়ে, তাদের সাপোর্ট নিয়ে তারপরে সরকারকে বাধ্য করতে পারে। আমরা মনে করি যে গণভোটের রায় দিয়েছে জনগণ, সেজন্য আমরা জনগণের কাছে ফিরে যাচ্ছি। জনগণ যদি মনে করে আন্দোলন যৌক্তিক, তাহলে আন্দোলন আবার আমরা ঐক্যবদ্ধভাবে জনগণকে নিয়ে আমরা এই সরকারকে বাধ্য করবে আইন পাস করতে। জি, অনেক অনেক ধন্যবাদ দুজনকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আপনারা দেখছিলেন এতক্ষণ নতুন বাংলাদেশ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ।